আমি কাউকে দুর্বল মনে করি না। শুনছি সব তাবর তাবর নাম, তো ভয় লাগছে, দেখা যাক। তাহলে সুপ্তি পান্ডে একটু ভয়ও পাচ্ছে এই নির্বাচনটাকে নিয়ে। মানিকতলায় তো এরকম বিভিন্ন জায়গায়ও রয়েছে যারা শ্রমজীবী মানুষ, খেটে খায়, দিন আনে দিন খায়। তো বিধানসভায় দাঁড়িয়ে তাদের জন্য কী ভাবনা আপনার? খুঁজে খুঁজে বার করতে হবে কোনখানটা বাকি থেকে গেছে বা ওনার অসুস্থতা থাকাকালীন আর কি নতুন ডেভেলপ হয়েছে। শ্রেয়া অনেকটাই কাজ করেছে আমার সঙ্গে, আমার আগে আমি যখন বাইরে ছিলাম ঘুরে, ও অনেকটা ক্ষুদ্র ক্ষমতা দিয়ে অনেকটাই সারিয়ে দিয়েছে রাস্তা। নমস্কার, হাওতে আমি সঙ্গীতা, এবং আজকে আমাদের সঙ্গে পেয়ে গিয়েছি মানিকতলা বিধানসভা উপনির্বাচনের তৃণমূলের প্রার্থী সুপ্তি পান্ডেকে। প্রথমে অনেক স্বাগত জানাই হাওতে আপনাকে। অনেক বিতর্ক নিয়ে কথা হয়ে গেছে, আমি সরাসরি একেবারে উন্নয়নের বিষয়ে আসি। কলকাতাকে লন্ডন বানানোর পরিকল্পনা মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে আগে বহুবার শোনা গিয়েছে। তো এই 13 বছরে এই কলকাতাকে লন্ডন বানানোর পরিকল্পনায় কতটা সামিল হলেন আপনি? দেখুন, কোনো জায়গাকে কোনো জায়গার মতন করার স্বপ্ন থাকতেই পারে। আমাদের ইনফ্রাস্ট্রাকচার তাতে কতটা সহায়তা করবে, একটা তো সব কিছুর একটা টেকনিক্যাল সাপোর্ট দরকার হয়, তার মধ্যে আমাদের ইনফ্রাস্ট্রাকচার কতটা সাপোর্ট করবে সেই সব দিকেই মুখ্যমন্ত্রী যথেষ্ট লক্ষ্য রেখেছেন বলে আমি মনে করি। তো তারই মধ্যে আপনারা দেখলেন যে আমাদের নদীর তলা দিয়ে কিভাবে রেলের লাইনটাকে নিয়ে যাওয়া, সেটা একটা পদক্ষেপ। আমাদের স্কাইওয়াক হচ্ছে বিভিন্ন দিকে, সেটা একটা পদক্ষেপ। রাস্তাঘাটগুলো আগের থেকে অনেক অনেক সুন্দর হয়েছে এবং বর্ণোজ্জ্বল হয়েছে, সেইটাও একটা পদক্ষেপ। টাকা পয়সারও তো একটা ব্যাপার থাকে, কেন্দ্র থেকে যদি লাগাতার একটা বঞ্চনার মধ্যে দিয়ে যেতে হয়, তার মধ্যে এই আমাদের মহিলা যারা একেবারেই সংসার টানতে নাজেহাল অবস্থার মধ্যে পড়ছেন, তাদের লক্ষ্মীর ভাণ্ডারে একটা বাড়তি সুবিধে দেওয়া, সব কিছু নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী চেষ্টা করছেন যে যে টাকা আছে সেই টাকার মধ্যে দিয়ে উন্নয়নের কাজও করা, মেয়েদের এম্পাওয়ারমেন্ট করা, আমাদের অন্যান্য ব্যবস্থাদি করা, দিয়ে অনেকটা করে মেটানো। কিন্তু সব জায়গাতেই ডেফিনেটলি একটা ফান্ডামেন্টাল প্রবলেম হচ্ছে যে অর্থের যোগানটা করা। তো সেটা করলে ওনার যা উদ্যোগ বা ওনার যা স্বপ্ন আছে, আগামী দিন একটা ঝলক আমরা দেখতে পেতেই পারি। বিভিন্ন দিকে টুকটাক টুকটাক কিন্তু হতেই থাকছে, তো সেইগুলো আগামী দিন হ্যাঁ সব কিছু বুঝতে পারেন আমাদের ভাড়ার সামলে করতে হচ্ছে, মানুষের চাহিদার জন্য দিতে হচ্ছে, ছেলে মেয়েদের একটা টাকা দিতে হচ্ছে, স্বাস্থ্যসাথীর ঘাটতি টাকা যেটা হয়েছে সেটা ভর্তুকি দিতে হচ্ছে, তার মধ্যে একটা জিএসটি নিয়ে চলে যাবার প্রবণতা আমাদের। তো সব দিক থেকে আমরা ক্ষতিগ্রস্ত একটা অর্থনৈতিক অবস্থার মধ্যে। কলকাতার মানচিত্রে তো সুপ্তি ম্যাডাম মানিকতলা একটা বড় নাম, সেক্ষেত্রে আপনি যদি বিধানসভা নির্বাচনে জিতে বিধায়ক হন, মানিকতলার জন্য কি এমন দুটো উন্নয়নমূলক কাজ করবেন যা লন্ডনে আছে? মানিকতলার জন্য কি এমন দুটো কাজ করবেন? আমি এক্ষুনি লন্ডন যা আমাদের আছে সেইগুলো যেগুলো ভেঙে পড়া অবস্থায় আছে সেইগুলোকে আগে তৈরি করবার চেষ্টা করব। অলরেডি যে আমাদের আছে, আমাদের এখানে অনেক সুন্দর সুন্দর বিল্ডিং আছে, মন্দির আছে, স্কুল আছে, যে স্কুলগুলো ইমিডিয়েটলি হয়তো তার ছাদ দিয়েই বর্ষাকাল আসছে, ছাদ দিয়ে আমি জানি যেহেতু জল পড়বে, বা কোনো শেতলা মন্দির আছে সেইগুলোর মায়ের মাথায় জল পড়ছে, ওখানে একটা ঢালাইয়ের দরকার বা পিটচট লাগানোর দরকার। রাস্তাঘাটে হয়তো জলের লাইনটা একটু দূরে, এখানে লম্বা কিউ পড়ছে। বেসিক প্রবলেমগুলো মেটালে তখন তার ওপর আপনি বড় বাড়ি তৈরি করতে পারেন। আগে আমি বেসিক প্রবলেম না মিটিয়ে, সাধনবাবু বৃহত্তরভাবে করে গেছেন এগুলো, তবুও খুঁজে খুঁজে বার করতে হবে কোনখানটা বাকি থেকে গেছে বা ওনার অসুস্থতা থাকাকালীন আর কি নতুন ডেভেলপ হয়েছে। শ্রেয়া অনেকটাই কাজ করেছে আমার সঙ্গে, আমার আগে আমি যখন বাইরে ছিলাম ঘুরে, ও অনেকটা ক্ষুদ্র ক্ষমতা দিয়ে অনেকটাই সারিয়ে দিয়েছে রাস্তা। অনেক জায়গায় রাস্তার আপনার পেভার ব্লক খারাপ হয়ে গেছিলো, সেগুলো নিজের উদ্যোগে করেছে, সরকারির তো কোনো ব্যাপার নেই তখন, আমরা পজিশনেও ছিলাম না, শ্রেয়া কনভেনার ছিল। এবার অনেকগুলো জায়গায় আছে যেগুলো বৃহত্তর প্রবলেম, অথচ সেখানে একটু আমাদের ফান্ড, এমএলএ ফান্ড হলে, এমএলএ ফান্ড তো এই 2.5-3 বছরে বিজেপির কল্যাণে তো ঘুরে ঘুরে চলে গেছে। আমাদের এতগুলো 2.5 লক্ষ কাছাকাছি মানুষ, 2,18,20,000 মানুষ। যে মামলাটি চলছিল, মামলা চলার কারণে এমএলএ ফান্ডের টাকাটা আপনারা পাচ্ছিলেন না? মামলা চলাকালীনের জন্য পাচ্ছিলাম না। মামলা চলাকালীন
অবস্থায় নির্বাচন সম্ভব হয়নি। একজন কেউ নির্বাচিত প্রার্থী থাকবেন, তার হাতেই তো এমএলএ ফান্ডটা আসবে না। তো সেটাই এত সুন্দর মানে ওদের নীতি, যে একটা লোকের মনে হলো বা একটা দলের স্ট্র্যাটেজি হলো 2.5 বছর থাকো তোমরা। আমাদের এটা মনে হয়েছে, আমরা একটা মামলা করে দিয়েছি, এবার 2.5-3 বছর তোমরা পরিষেবা বঞ্চিত হয়ে থাকো, নো ওয়ান কেয়ার্স। সেই মামলাটা আমরা শেষ দিকে নিয়ে গেছি, সমস্ত নিজেদের অর্থ কষ্ট করে জোগাড় করে সুপ্রিম কোর্টে পাঠিয়ে তার একটা খতিয়ান এসছে। আপনি যেমন বলেন বেশ বৃহত্তর কিছু সমস্যা রয়েছে যেগুলোর আপনি সমাধান করতে চান। না, বৃহত্তর সমস্যা সেটা সমস্যা বলবো না, সেগুলো সাধনবাবু করেছেন, সবটাই করে গেছেন। খানিকটা ধরুন কোনো প্ল্যান স্যাংশন হয়নি, বাট সেই সময় সেই টাকাটা আসেনি, উনি জোগাড় করে করে এই যে রেল লাইনের বস্তির বৃহত্তর জায়গা শ্রীকৃষ্ণপল্লী না কৃষ্ণপল্লী, ধোপার মাঠ, আগে যেটা প্রমোদ দাশগুপ্ত কলোনি ছিল, আপ টু নতুন পল্লী অবধি আপনি হাঁটলে দেখবেন কত বড় জায়গা, সারি সারি নীল ফ্ল্যাট, সব মানে ঝুপড়িতে থাকতো আমরা যখন এখানে চার্জ নিই। প্রত্যেকটা মানুষকে ঝুপড়ি থেকে ফ্ল্যাটে তোলা, এটা মুখের কথা নয়, এই কাজ উনি করেছেন। এবং কয়েক হাজার বাড়ি তৈরি করে দিয়ে ফ্ল্যাটের দাম এখন অনেক, বেচারিরা থাকতো ঝুপড়িতে। সাধনবাবু বললেন এদের বাচ্চারা যখন বড় হবে তখন তো এদের মতো করে বড় হবে না, তারা পরিচয় দেবে, তখন কি দেবে আমি ধোপার মাঠে থাকি? লজ্জা করবে না? ওরা কত সুন্দর সুন্দর জায়গায় বিয়ে হবে, তোমার ঠিকানা কোথায়? ধোপার মাঠ। তার থেকে ওরা যদি ফ্ল্যাটের বারান্দায় দাঁড়িয়ে একটা সামনে বাগান দেখতে পায়, একেই তো আপলিফমেন্ট বলে। লন্ডন পরে করছি, একে আপলিফমেন্ট বলে। সেই কাজ ওরা করে দিয়ে গেছেন উনি, সেটা খানিকটা বাকি আছে, সেটা আমাকে দেখতে হবে। মানিকতলায় তো এরকম বিভিন্ন জায়গাও রয়েছে যারা শ্রমজীবী মানুষ, খেটে খায়, দিন আনে দিন খায়। তো বিধানসভায় দাঁড়িয়ে তাদের জন্য কি ভাবনা আপনার, তাদের জন্য কি করবেন, বিশেষ কোনো ভাবনা ভেবেছেন? শ্রমজীবী মানুষরাই তো ওখানে থাকে, ওরা তো ওটা পেয়ে একদম ধন্য। আপনাকে নেক্সট টাইম যখন আবার ইনগরেট হবে, বিভিন্ন জায়গায় পাট্টা দিয়ে দিয়েছি আমরা, সেটা শ্রীকৃষ্ণপল্লীর থেকে, ওখান থেকে। এবার ওদের মিটার আনার ব্যাপার আছে না, সেগুলো স্যাংশন হয়নি। আমাদের একটা ব্রিজ, মমতা কথা দিয়েছিলেন ওকে, মাননীয় মুখ্যমন্ত্রী, একটা ব্রিজ হবে উল্টোডাঙ্গা থেকে টানা চলে যাবে পোস্তা অবধি, যাতে এখানকার লোককে এত হ্যারাসমেন্ট করে না যেতে হয়। 100% ওটা সাধনবাবুর স্বপ্ন ছিল। এবং লাস্ট দিকে যখন বাজেট অধিবেশন চলছে, সাধনদা আপনার এটা পাস করে দিলাম, সই করা আছে, দেখতে হবে কোন ভিড়ে কোন ফাইলের তলায় সেটা হারিয়ে গেল, সেটা বিধানসভা যাবার সুযোগ পেলে নিশ্চিতভাবে দেখব। সাধন পাণ্ডের স্বপ্ন পূরণের দায়িত্ব স্ত্রী সুপ্তি পাণ্ডে, মানে দায়িত্ব কাছে তুলে নেবেন? দেখুন, সাধনবাবু একটা প্রতিষ্ঠান, আপনি না এলাকায় ঘুরলে বুঝতে পারবেন না সাধনবাবু ঠিক কী। আমার একটি কাজের মেয়ে বেলগাছিয়ায় ইয়ের প্রবলেমের জন্য, ট্রেন লাইনের অসুবিধার জন্য হারিয়ে গিয়ে ওখানে নেমে পড়ে একটা বাস থেকে, দিয়ে বেলগাছিয়াতে গিয়ে বেলঘড়িয়ায় গিয়ে কাকুরগাছি খুঁজতে থাকে, কাকুরগাছিটা কোথায়। বলে আমার তোকে তো কেউ বলে দিচ্ছে না। হঠাৎ খুঁজে খুঁজে গিয়ে দেখি যে একটা জায়গায় দাদার ছবি, তাতে মালা আর নকুলদানা দেওয়া। আমি তখন তাকে প্রশ্ন করি, আমি এইখানে কাজ করি, তুমি এখানে কাজ করো? বলে মুহূর্তে আমার সম্মান বেড়ে গেল, চলো আমরা বাইকে করে তোমাকে পৌঁছে দিয়ে আসি। এই নাম এখানে কেন, যত দূর আপনি পশ্চিমবঙ্গের যে কোনো প্রান্তে সাধনবাবুর নাম বলবেন। কাজেই তার যে কাজের দক্ষতা, তিনি জানতেন, গোটা আপনার দপ্তর জানে যে সাধনবাবু তিলকে কীভাবে একটা বৃহত্তর তাল করতে পারেন। কনজিউমার ফোরামের যে দপ্তর, সেটা তিনি করুন। তার যদি একাংশও করতে পারি তো বহুত কাজ করব। ম্যাডাম, আপনি লক্ষ্মীর ভাণ্ডার নেন? আমি নেব দুটো, এইরকম মেয়েকে ডিপ্রাইভ করব, এরকম মানসিকতা তো আমার নেই। লক্ষ্মীর ভাণ্ডার দিতে পারলে খুশি হই, আমরা করে দিই। আমরা অফিস থেকে ওদের ফর্ম ফিল আপ করি, আমরা করে দিই যাতে ওরা পায়। আপনি কি করে এই প্রশ্ন করছেন? এই প্রশ্নটা করছি তার একটা বড় কারণ আছে। এই লক্ষ্মীর ভাণ্ডার তো সবাই পাচ্ছে, তো মানে মহিলাদের কথা আমি বলছি, তো সেক্ষেত্রে আপনি কি মনে করেন ধনী পরিবারের মেয়েদের কি এটা পাওয়ার প্রয়োজনীয়তা আছে, বা এই যে সরকার নির্বিশেষে সবাইকে দিচ্ছে, এটা কি দেওয়ার দরকার আছে? দেখুন, সেটা সেই মানুষদের মানসিকতার উপর পড়বে। অনেক ধনী হয়েও নির্ধনের মতো ব্যবহার করেন। তারা ভাবেন না যে আমার কতটুকু প্রাপ্য এই দুনিয়া থেকে আর কতটুকু নয়।
টাকা এমন একটা জিনিস, যদি তাদের হয়ে কেউ লাইনে দাঁড় করিয়েও দেয়, হয়তো কেউ কেউ বলতে পারে হ্যাঁ আমার জন্য লাইনে দাঁড়িয়ে পড়, কিন্তু এই ব্যাপারে আপনার ভূমিকা কী, আপনার পর্যবেক্ষণ কী, যে আপনার নেওয়া মানে আরেকটি নিডি মুখ তার অন্ন হারালো। একদম, যিনি টাকা নিচ্ছেন তার মানসিকতা নিয়ে যেমন প্রশ্ন উঠে যায়, এখানে সরকারের একটা ভূমিকা নিয়েও তো প্রশ্ন উঠে যায়। সরকার তো এক্ষেত্রে একটা তাহলে যদি ঠিকঠাক সিদ্ধান্ত নেয় যে যারা ধনী তারা পাবে না, যাদের সত্যিই প্রয়োজনীয়তা আছে তারা পাবে, তো সেক্ষেত্রে একটা গাইডলাইন আছে কারা করবে কি না করবে, অনেক কিছু শোধ করতে হয় ওদের, ইনকাম সার্টিফিকেট থেকে অনেক কিছু দেখাতে হয়। এরকম কিছু নেই যে এরকম হয়নি খুব একটা। আমি একটা জিনিস ফিল করেছি, সেই ফিলিংসটা হচ্ছে টাকার চাহিদা প্রত্যেকের আছে। একটা ধনী পরিবার হলেই তারা যে, আমি মহিলাদের কথা ভেবে বলছি, স্ত্রীর হাতে যথেষ্ট দিয়ে দেন, সেটা কিন্তু ভাববার সব সময় কারণ নেই। দেখা যাচ্ছে সব কিছু আছে, একটা ভালো শাড়ি কেনার টাকা আছে, সব কিছু আছে, কোথায় যেন একটু হাত খরচ কম দেওয়া হয় ইচ্ছাকৃতভাবে, যে তুমি তো সমস্ত কিছু সুবিধা পাচ্ছ, তোমার আবার এসবের প্রয়োজন কি? ধনী হলেই হাতে প্রচুর টাকা থাকবে এরম ভাবার কারণ নেই। মেয়েরা অনেক ক্ষেত্রে ডিপ্রাইভ থাকেন, দেখান না সেটা। সরকার কোথাও গিয়ে কি মহিলাদের এটা হাত খরচ দিচ্ছে বলে মনে করেন? যার কাছে যেরকম আপেক্ষিক শব্দ, কারোর কাছে এটা বাচ্চার স্কুল টিউশনের পয়সা, তো আরেকজনের কাছে এটা চাল ডাল কেনার পয়সা, কারোর কাছে এটা স্বামীর শরীর খারাপ হয়েছে তার এ করার পয়সা, কারোর কাছে কার বাপের বাড়িতে মার চিকিৎসা বহুদিন হয়নি তাকে দেবার পয়সা। মহিলাদের চিন্তাক্ষেত্র এত বৃহত্তর, তারা কাকে দেবে সেটুকু তাদের উপরই ছাড়া ভালো, তবে তারা নিজের জন্যে খরচ করে না, এটা আমি 100%। এই মুহূর্তে একটা বিতর্ক তৈরি হয়েছে, যেটা আপনিও জেনে থাকবেন, যে ভাতা নাকি চাকরি। ভাতা তো একটা মানে নিডস পূরণ করছে ঠিকই, কিন্তু কি মনে করেন চাকরির প্রয়োজনীয়তা নেই? চাকরি নিয়ে বিধানসভায় কথা ভাতা 100%। ভাতা দেখো, ভাতা আমাদের একটু লাইনে দাঁড় করিয়ে দেয় সব সময়। আমরা ভাতা পেতে পেতে আমরা অভ্যস্ত হয়ে যাই, কিছু করার দিকে যেতে চাই না। চাকরি যেমন একটা লিমিটেড ব্যাপার আছে, আমাদের এখানে অত চাকরি উৎপন্ন হচ্ছে না অত যতটা চাকরির দরকার, কিন্তু চাকরি পেলে নাথিং লাইক দ্যাট। সম্মান, কনফিডেন্স যত কমই হোক, সেটাকে বৃত্ত করে আরও 4 জনের সঙ্গে পরিচয়, এবং সেই 4 জনের সঙ্গে পরিচয় হতে হতে আরেকটু আপলিফমেন্ট। কিন্তু ভাতা একটা স্থির ব্যাপার, কবে ভাতা বাড়বে তবে জীবনের আমার একটুখানি জীবন পর্যায়টা একটু উঠবে। তো ভাতা না, ভাতা তাদের দরকার, ভাতাটাও ভীষণ দরকার। ভাতাটা কীরকম দরকার? যারা চাকরি করবার জন্য আর পারক নয়, কিন্তু ভাতাটা পেলে তাদের এই যে বললাম ওষুধটা হয়ে যায়, বা ইলেকট্রিক বিলটা হয়ে যায়, সেটা হয়তো ছেলে পাঠায় না, বা একটু মেরামতির দরকার হলো সেটা হয়ে যায়, বা আমার 2টো বালতি কেনার দরকার সেটা হয়ে যায়। প্রতি মাসে আলাদা আলাদা করে ভাগ করে টুকটাক না জীবনযাপনও হয়, কেন হবে না? চাল আমরা ফ্রিতে দিই, রেশনের জিনিস কিছু কিনলেও একটু নুন ভাত তো খেয়ে বাঁচবার মতন তো আছে, সেইটুকু করে। একটা তুমি ওই রকম পরিবারে ঢুকলে বুঝতে পারবে তাদের ব্যাপক চাহিদার তো শেষ নেই, কিন্তু তাদেরগুলো বেসিক চাহিদা। একটু ঘরটায় ঠিকঠাক থাকবো, 2টো দিনের শেষে বাচ্চার মুখে দিয়ে নিজের পেটটা ভরবে, তারপরে আমি আমার প্রয়োজনীয়, হয়তো তার জন্য ওষুধই খেলাম না কতদিন, যে আমি তাহলে চাল কিনতে পারবো না, চাল কিনলাম তাহলে পরের মাসে ওষুধ কিনলাম, আবার তার পরের মাসে টিউশন ফি দিলাম, ততক্ষণ টিউটার তাড়া দিচ্ছে টাকা দেবেন না। এ বড় গভীর সমস্যা। এখানে ভাতার দরকার আছে তাদের যারা চাকরি করতে পারবেন না, ব্যবসা করতে পারবেন না, বা সুযোগ নেই। এটা একটা সরকারের দিক থেকে তোমাকে যে আমরা আছি বলা, কিন্তু চাকরিটা হচ্ছে মানুষের অধিকার একটা পাওয়া, পার পরিবার একটা চাকরি পাওয়া খুব দরকার। বিধানসভায় মানে যদি আপনি এই নির্বাচনে জিতে যান, বিধানসভায় দাঁড়িয়ে প্রথম কোন ইস্যুতে কথা বলবেন, মানে কিছু ভেবেছেন? আগে নির্বাচনটা লড়ি, জিতে আসি। এই পরিবার কোনোদিন হারেনি, 9বার, মানে ধরো 40টা বছর সাধনবাবুর টানা বিধায়ক এক জায়গা থেকে। আর আজ 3 বছর বাদেও যখন তিনি প্রয়াত হয়েছেন, তুমি একটা সন্ধেবেলা এসো,
লোকের যে উন্মাদনায় পরিবারকে ঘিরে, তারা আর কাউকে অ্যাকসেপ্টই করবে না। আমার তো মুশকিল হয়েছে এটা একটা, তারা আর কাউকে অ্যাকসেপ্ট করবে না। এই যে আপনার অন্যান্য সাক্ষাৎকারও আমি দেখছিলাম, আপনি বলছিলেন যে সবাই চাইছে এখানকার মানুষ যে সাধন পাণ্ডের পরিবার থেকে কেউ প্রার্থী হোক। তো এখানে কি মনে হয় কোথাও কি যে পরিবারতন্ত্র যে কথাটা হয় এটা চাইছি যে পরিবার থেকে আমরা একটা ভালো, কিন্তু দেখো একটা বাগান তুমি খুব চমৎকার করে তৈরি করেছো, একটা ভালো মালিকে খুঁজে তো তাকে হ্যান্ড ওভার করবে। তো দূর দূরান্তে তো কাউকে খুঁজে আমরা দিতে চাই, আমরাও অনেক দিন করছি, দিতে চাই, এর পরবর্তীকালে শ্রেয়া করবে। কিন্তু আসুক না কেউ। সাধনবাবুকে আমি তো বলতাম ছেড়ে দাও এবার, সাধনবাবু বলতেন আমি কাদের হাতে বাচ্চাগুলোকে দিয়ে যাব, একটা শোয়ের জন্য একবার এদরে যাবে ওদরে যাবে। মানে নিজের বিধানসভার সমস্ত বাসিন্দাদের নিজের সন্তানের মতো দেখতেন। এই তো বসে আছে, জিজ্ঞেস করুন না, এতগুলো লোক বসে আছে, এরা আমাদের মা স্থানে রাখে। মানে এরা যদি আমার থেকে বয়সে বড়ও হয় কেউ, মাই ভাবে, আপনজন ভাবে। এ ব্যাপারে কারুর ভ্রু কুঞ্চিত হলে বা হিংসা হলে আমাদের করার কিছু নেই। কারণ আমরা যখন ওনার শেষ ভস্যটা ভাসিয়ে দিচ্ছিলাম, শশী পাঞ্জ আমার সঙ্গে ছিলেন, আমি যখন গাড়িতে করে আসছি যে এই পৃথিবীটা থেকে অনেক দূরে চলে যাব, একা নির্জন, শ্রেয়া চল আমরা কোথাও দূরে একটু কিছুদিন। 100 হাত গাড়িটার মধ্যে হাতটা ধরে বলল যে দাদা আমাদের ছেড়ে চলে গেছে, বৌদি তুমি আর দিদিভাই তো যাবে না। এটা যখন সাধারণ মানুষ বলে, তার ফিলিংসটা তো কোনো জায়গায় আমি সাক্ষাৎকার দিয়ে বোঝাতে পারবো না। তার আমার ব্যাপার, তার চাওয়া, আর আমি দিতে পারবো কি না সেইটা। এই জন্যেই তো 3টে বছর এদের ছাড়তে পারলাম না। অর্থাৎ রাজনীতির ঊর্ধ্বে গিয়ে কোথাও গিয়ে একটা ইমোশনাল বন্ডিং কানেকশন তৈরি হয়েছে, অনেক দিন আগে তৈরি হয়ে গেছে। আমার কাছে আসতে চাইছি, আমার বর্ধমান, এটা তো একটা পশ্চিমবঙ্গর গোটা ভোট হচ্ছে না, একটা এলাকার ভোট হচ্ছে। আমার মোবাইল খুললে দেখবে বর্ধমান, বাঁকুড়া, মেদিনীপুর, বসিরহাট, বহরমপুর। আমরা খানিকটা গিয়ে কাজ করি না বৌদি, আমরা খানিকটা গিয়ে কাজ করি না বৌদি, অত কাজ নেই। বেলগাছিয়া পার্শ্ববর্তী এলাকা, ওদিকে রাজাবাজার, সব কিছু কাজ দিন বৌদি, কিছু কাজ দিন। দে আর সো হ্যাপি দ্যাট আলটিমেটলি দ্য ইলেকশন ইজ অ্যানাউন্সড অ্যান্ড সামবডি উইল কাম অ্যান্ড দে নো ডেফিনেটলি ইট উইল কাম ফ্রম দ্য পান্ডে ফ্যামিলি অনলি। প্রার্থী হবেন, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ভেবেছিলেন? প্রশ্নটা অনেক পরে গিয়ে করলাম। এইগুলো আমার কাছে ভারী গৌণ প্রশ্ন। দেখো দাদা এতদিন মন্ত্রী, এতদিন এমএলএ, ভেরি সাকসেসফুল। তুমি এখান থেকে যাবার সময়টা আপনি প্রত্যেকটা চ্যানেলকে আপনার দয়া করে আমাদের নেবেন না। আশপাশ ওই চায়ের দোকান, ওই মুদির দোকান, ওই ফল সবজিওয়ালা, সাধারণ থেকে সাধারণ মানুষ এবং কর্পোরেট, একবার জিজ্ঞেস করে আসুন। আমরা একটা গ্রাউন্ড রিপোর্ট করেছি, একটু জিজ্ঞেস করে আসুন যে কি হলো, এদের প্রার্থী করে কি ঠিক করলেন মমতা? উত্তরটা আপনি তাদের থেকে নিয়ে নেবেন। এই প্রসঙ্গ ধরেই বলি, আমি আসছিলাম যখন আপনার বাড়ি, এই স্টেশন থেকে আসছি, একটা চায়ের দোকানে দুজন বসে কথা বলছে যে শ্রেয়া পাণ্ডে তো প্রার্থী হওয়ার কথা ছিল শুনছিলাম। তো এই যে একটা বিতর্ক, শ্রেয়া পাণ্ডে হলে ভালো হতো, সুপ্তি পাণ্ডেও হয়েছে, ঠিক আছে, তৃণমূল যাকেই দেবে তাকেই ভোট দেবে, এই যে একটা প্রতিক্রিয়া, কোথাও গিয়ে কি আপনার মনে হয় যে শ্রেয়া পাণ্ডে প্রার্থী হলে, মানে মা হিসেবে বা যদি একজন রাজনীতিবিদ হিসেবে আপনি সেটা কিভাবে দেখেন? ভালো হতো। শ্রেয়া প্রার্থী হলে ইয়াং গ্রুপকে ও সামনে এনেছিল অনেকটাই। আবার মুশকিল হলো, মানে শ্রেয়া অনেক কাজ করেছে, সেই কাজটাকে না আরেকটু হায়ার লেভেল অবধি পৌঁছানো দরকার ছিল। শ্রেয়ার কাজটা আমাদের উচ্চতর ডিভিশনের 1 ভাগ জানে, 1 ভাগ জানে না। শ্রেয়া মানে অসাধারণ কাজ করেছে। আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি পশ্চিমবঙ্গে এমন একটা ইয়াং এন্টারপ্রেনার নেই যে এই পরিমাণ কাজ করেছে এই 2.5 বছর ধরে, যে অ্যাট অল রাজনীতির ফিল্ডে ছিল না। কীভাবে হেরিডিটির থেকে হোক, জিন থেকে হোক, সে নিয়ে কোথায় মাতৃত্বই যে তুমি আসার আগে 2টো ফোন এলো, আমার স্ত্রী প্রেগনেন্ট, ম্যাডাম মাতৃত্ব কী পাবো? মাতৃত্ব তো গভর্নমেন্ট নয়, মাতৃত্ব শ্রেয়া তৈরি করেছে। সেখানে তোমার ওয়ালনাট, ডেটস মানে খেজুর, তারপরে এনশিওর, যা যা লাগে একটা মাকে পুষ্টি দিতে, সবটার প্যাকেট ফ্রি অফ কস্ট মায়ের হাতে তুলে দিত। এবং সেই মা
যতবার ফুরোতো ততবার ফোন করতেন, ততবার আমাদের প্রতিনিধিরা বা শ্রেয়া নিজে গিয়ে দিয়ে দিত, গোটা মানিকতলায়, একটা জায়গায় নয়। তাহলে তুমি বুঝতে পারবে যে কত প্যাকেট দেয়া হতো। যত ছেলে সুইমিং করছে সব ফ্রি, যত ছেলেপুলে স্পোকেন ইংলিশ শিখছে সব ফ্রি, ডায়ালিসিস অন্তত 1000টা ফ্রি, বুঝেছ? তো এগুলো সব তো আমাদের বহন করতে হচ্ছে। এই কাজ করার পর লোকের এক্সপেকটেশন থাকে। আর আমি যেহেতু, আমার ক্ষেত্রটা হয়েছে কি, যারা আমাকে পুরনো কর্মীরা যারা দীর্ঘদিন দেখছেন দাদার সঙ্গে, তাদের আমার সবটুকু জানা, বিশেষ করে জানা আমাদের সিএম আমাকে দীর্ঘদিন, মানে আমার বিয়ের আগে থেকে চেনে। তো আমার কাজ দেখেছেন, কর্ম দেখেছেন, এলাকার মানুষের একটা দারুণ উন্মাদনা, তাদের বৌদি হচ্ছে, মানে দুজন হলেই আমাদের সমান সমান হতো। মানে এর বাইরে কাউকে কাঁদতে লাগছে যে আমাদের কার হাতে, আরে আমরা হব না, অন্য কেউ হবে তোদের, মানে তার যে কী অবস্থা হবে, ও তো উল্টো দিকে দাঁড়াবে কেউ। রুদ্রনীল শুনছি, দেখবে। এবার আমি এই প্রসঙ্গে আসছি, কিন্তু তার আগে একটা প্রশ্ন, এই উপনির্বাচনে আপনার লড়াই কোথাও কি 2026-এর নির্বাচনের জন্য শ্রেয়া পাণ্ডের সুযোগটা আরও বাড়িয়ে দিচ্ছে? হতে পারে। যত তোমার এক্সপিরিয়েন্স হবে, তুমি দেখো না, যতগুলো ইন্টারভিউ নেবে তত তুমি পলিশড হবে। কাজের কি পালিশ দেওয়া শেষ আছে? হ্যাঁ, এবং আরও কিছু জিনিস আছে, শুধু কাজ করলে হয় না। পলিটিক্যাল ফিল্ড তো, তার সঙ্গে আরও কিছু আছে, সেইটার দিকেও নজরদারি দিতে হবে, যাতে সে কুইক একেবারে সেই নিয়ে কারো চিন্তার ভাঁজ না পড়ে। যারা প্রতিদ্বন্দ্বী কে বিপরীতে দাঁড়াচ্ছে, আপনি অলরেডি বলছেন একটা গুঞ্জন আমরাও শুনছি যে বিজেপির থেকে রুদ্রনীল দাঁড়াতে পারেন, সেদিকে আমরা যদি লোকসভা নির্বাচনে একটু দাঁড়াক না আগে, আমি তো চাই রুদ্রনীল দাঁড়াক, তাপস দাঁড়াক, দিলীপ ঘোষ দাঁড়াক। রুদ্রনীল তো সেরকম স্ট্রং কি হলো আমি জানি না, আমি স্ট্রং কাউকে চাইছি। আমি কাকে চাইছি বলবো না, কিন্তু লড়ে যার সঙ্গে মজা আছে, হ্যাঁ, পিওর। লোকসভা নির্বাচনের ফলাফলের দিকে তাকায়, সেভাবে মানিকতলায় তো খুব একটা ফারাক নয়। সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং তাপস রায়ের যে ভোটের ব্যবধান মানিকতলা বিধানসভা থেকে 3000 সামথিং, সেখানে 21। ভুল করো না, ওটা লোকসভা প্রার্থী পছন্দ অপছন্দের ব্যাপার আছে। বিধানসভা কমপ্লিটলি ডিফারেন্ট। সাধনবাবু 26, 30, 40 হাজার ভোটে জিততেন। আর যখন বেলেঘাটা আমাদের, তখন রাজাবাজার ছিল, পুরনো বটতলায় রাজাবাজার ছিল, মুসলিম ভোট। মনে রাখো, আমার এখানে মুসলিম ভোট ছাড়া এইটা তৃণমূলের কিন্তু মূল ভোট ব্যাংক মুসলিম ভোট থেকে, যেটা বেলেঘাটায় হয়েছে, যেটা স্বর্ণকমল সাহার ওখানে হয়েছে, বেলগাছিয়া হবে। এখানে একটি মুসলিম নেই। আমার যখন মুসলিম ভোট ছিল রাজাবাজারে, তখন এই ব্যাপারটা 40-এ গিয়ে দাঁড়াতো। এবার দেখি না, উইদাউট আমার সংখ্যালঘু ভাইরা ছাড়া আমাদের এই যে জায়গা, এখানে 31 নম্বর ওয়ার্ড বলে একটা ওয়ার্ড আছে, সেটা তোমাকে সবসময় একটুখানি ডিস্টার্ব করে। ওই প্রতিবারই কীভাবে পায়। তো এবার ওই 10,000টাকে ওরা নামিয়ে তখন 6,000-কে দাঁড় করিয়ে দেয়, বা 4,000-এ দাঁড় করিয়ে দেয়। তো সেইটা তো আছেই। তো আমি দেখি এইবার কি হয়, এবারটা বলবে 26-এ কী হবে। এবার সত্যি কথা, আপনি প্রার্থীর কথা বললেন, কোথাও গিয়ে কি তাহলে লোকসভার যে প্রার্থী, তাকে, এটা মানে একটাকে ইঙ্গিত দিলেন, তাকে ভোট দেয়নি, কিন্তু বিধানসভার প্রার্থীকে মানুষ ভোট দেবে? তাকে না দেয়নি এরকম বলছি না, সেটা বিরাট প্রেক্ষিত। সরকারি গঠন কে আসবে, সেই প্রার্থীর সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ কত, পলিসি কী হবে, তখন তারা সেইভাবে ভাবে। আর বিধানসভায় অনেকটাই তারা তাদের এমএলএকে কাছে পায়, দেখতে পায়। আর আমার এখানের এলাকায় মানিকতলা সম্পূর্ণ একটা বিচ্ছিন্ন দ্বীপের মতো, যার সঙ্গে অন্য কোনো এলাকা মেলে না। এখানে কথায় কথায় পায়, মাঝরাতে পায়। এই যে আমার অফিস চালাতে একটা খরচ আছে তো বিরাট, আমি অফিসে 4-6 জন আমার টাইপিস্ট, এরা কী করছে? এরা প্রত্যেকে মানুষের কাজ করছে। ইট ইজ কন্টিনিউয়াস প্রসেস। আমি বাড়ি থাকি না থাকি চলে এলো, কত চিঠি করে দিন, এই সার্টিফিকেট করে দিন, এখানে ভর্তি, ম্যাডাম ভর্তি করতে পারছি না, একটা ফোন করুন সুপারকে, হ্যালো ভর্তি, হ্যাঁ ম্যাডাম পাঠিয়ে দিন আপনার নাম করে। ইটস এ কন্টিনিউয়াস প্রসেস। আর অন্য জায়গায় একটা সই করতে যাও তুমি, আজ নয় কাল, কাল নয় পরশু, পরশু নয় তরশু, তুমি ঘুরপাক খাবে। কিন্তু আমার এখানে তা নয়। তো এই যে ইজি অ্যাক্সেস করতে পারে এরা, এই যে আমি ইন্টারভিউ দিচ্ছি, ওখানে এরা বসে আছে, আমাদের ছুঁতে পাচ্ছে, লোকরা দেখে যারা এসছেন।
আসেন আমাদের কাছে কাজ নিয়ে, যে তোমাকে টাচ করতে পারছে কি না, নাকি তুমি আকাশের তারা। যদি তুমি পাশের বাড়ির মেয়ে, তাহলে তারা স্বচ্ছন্দ বোধ করে, তাই তো? কোথাও গিয়ে কি বাড়ির মেয়ে, আপনি যেটা বললেন যে আপনাকে মা চোখে দেখেন, শ্রেয়া কি বাড়ির মেয়ে হিসেবে নিজেকে গড়ে তুলতে পেরেছে? আর দিদি ভাই বলে ডাকে, আর কিছু বলে ডাকে না। মা হিসেবে গড়ে তুলেছেন মা না, বৌদি, মা, যেটি যা খুশি ওদের ডাকতে থাকে, যা খুশি ডাকতে থাকে। ওদের ডাকাডাকির ওপর আমার কন্ট্রোল নেই। ছেলেরা বড় যারা হয়েছে তারা বৌদি, পুচকিরা জেঠিমা, অমুক কাকিমা, কে বৌদি, কে দিদি, কে আন্টি, যার যা মনে হয় ডাকতে থাকে। আমাদের কোনো বাধাবাধক নেই, একটা কিছু ডাকে। শুধু ম্যাডাম, আরেকটা রাজনীতির প্রশ্ন আমি করব। প্রতিদ্বন্দ্বী হিসেবে আপনি বিজেপির কথা বললেন, কোথাও গিয়ে কি বাম কংগ্রেসকে হিসেবেই ধরছেন না? না, নিশ্চয়ই হিসেবে ধরবো। কেন হিসেবে ধরবো না? আমরা কংগ্রেসি ঘরানা থেকে আসা। তবে এই যে বাম কংগ্রেসের মিক্সচারটা অনেক লোক ঠিকভাবে নেননি তো, ভালো চোখে অনেকে নেননি। যারা কংগ্রেসি আছে তারাও নেননি, সিপিএমরাও কম্প্রোমাইজ করেছেন। তো এখানে ছিলেন আগে সিপিএমের রূপা বাগচি। রূপা বাগচি দাদাকে অসাধারণ শ্রদ্ধা করতেন। আমাদের বিরোধী হবে কে? রূপা বললেন দাদা দাঁড়ালে আমি দাঁড়াতাম না, আমি জানতাম না। রাজনৈতিক সৌজন্যটা ছিল 100%, এটাই থাকবে। বিজেপিরও যেই দাঁড়াক, যেখানে যে দাঁড়াক, তো তাকে তো আমি বেস্ট অফ লাক দেবই। তার সম্পূর্ণ, সেও নিজেকে সুযোগ পেলে প্রতিষ্ঠিত করে এখানে খুব ভালো করবে। তো সে সুযোগ যখন আসবে তখন আসবে। এখানে আমি কখনোই বলবো না সে হেরে গেছে, আমি জিতে গেছি। আমি চেষ্টা করবো, সেও চেষ্টা করবে। কিন্তু আমার পেছনে একটা প্রেক্ষিত আছে, একটা ব্যাকগ্রাউন্ড আছে, এটা আমার সুবিধা। আচ্ছা, আরেকটা বিষয়, মমতা ব্যানার্জির বান্ধবী বলে এটাও আপনি পরিচিত। তো মমতা ব্যানার্জিকে যদি আমি নাম্বার দেওয়ার কথা বলি, কি রাজনীতিবিদ হিসেবে বেশি ভালোভাবে পেয়েছেন, নাকি একজন বান্ধবী হিসেবে? পাওয়া পাওয়ির কথা কিছু নেই। আমার মমতা ছিলেন আমাদের দলের সুপ্রিমো, সাধনবাবু তার ক্যাবিনেট মিনিস্টার। দেখুন, বন্ধুত্বের জায়গা আপনার প্রাইভেট লাইফে একরকম, কাজের জায়গাটা কিন্তু আলাদা। আমি সব সময় একটা লাইন মেনটেন করতাম সরু, যেখানে সে দলের সুপ্রিমো, নাহলে শ্রদ্ধা হারিয়ে যায়, নাহলে তার উপর আমার যে অধিকারটা বেশি করে প্রয়োগ করি মনে হয়, যদি আমি আমার নিজস্ব সম্পর্কে চলে যাই। তো সেজন্য প্রফেশনাল সম্পর্কটা আমি মেনটেন করা পছন্দ করি। ঠিক সময় আমাদের দু একটা কথা বিনিময়, পুরনো দিনের ঝলকটা উঠে আসে, আদারওয়াইজ নট। হ্যাঁ, আমি যতদিন সাধনবাবু মন্ত্রী ছিলেন, মমতার সঙ্গে আমার বছর দুয়েক দেখা হয়নি। এই এতদিন বাদে নবান্নে দেখা হলো। আর আমার ওখানে হেলিপ্যাডে যখন নামেন তখন ওকে আমি অভ্যর্থনা দিয়েছিলাম, সেখানে হলো। কিন্তু দেখা হলে ও আমাকে সবসময় জিজ্ঞেস করে ভালো আছিস তো, এরকম আর কি। সেই যে পূর্ব পরিচিতি এতদিনের চেনে, সে থেকে কি একটু বেশি আশ্বাস রয়েছে আপনার প্রতি? মানে এই যে ভরসাটা, যে সুপ্তি পাণ্ডে মানিকতলা বিধানসভাটাকে ঠিক ধরে রাখবে, কারণ আমাকে খুব ভালো চেনে। এটা চেনাটা খুব দরকার। চেনে মানে ওই মেয়েটাকে আমি চিনি এরকম নয়। আমি কি দিয়ে গড়া, কি করতে পারি, কি আমার মানসিকতা, আমার কাজ করার ক্ষমতা কতটা, আর আমাকে দিয়ে হবে কতটা, এটা তো চট করে কাউকে বোঝে না। মমতা আমাকে সেটা বোঝেন, একদম বোঝেন। যার জন্য যখন আমার নাম ডিক্লেয়ার করেছেন, কারুকে আর কোনো কথা বলার সুযোগ দেন না। আপনি কনফিডেন্ট মমতা ব্যানার্জির এই বিশ্বাস আপনি রাখতে পারবেন? দেখা যাক, বলবো রাখবো, তারপরে রাখতে পারবো না, মমতা বকবে। তুই বলেছিলি ওই টিভিতে রাখবি, কি হলো? আমি বাবা ওর মধ্যে নেই। আগে দেখি লড়াইয়ের ময়দান কীরকম হলো, বিজেপির কে বলিষ্ঠ লোক, এগেনস্টেরও আবার বেরিয়ে গেলে মুশকিল। তো সেই জন্য আগে দেখি আমি পাস করতে পারলাম কি না। মানে বিজেপির বেরিয়ে যাওয়ার চান্স আছে বলছেন? আমি কাউকে দুর্বল মনে করি না, কাউকে দুর্বল মনে করি না। শুনছি সব তাবর নাম, তো ভয় লাগছে, দেখা যাক। তাহলে সুপ্তি পাণ্ডে একটু ভয়ও পাচ্ছে এই নির্বাচনটাকে? আপনার যা মনে হচ্ছে তাই। অসংখ্য ধন্যবাদ ম্যাডাম।